আজকের লেকচারে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে ডিসকাস করব। বাট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ডিসকাস করার আগে কয়েকটা জিনিস একটু দেখে নাও। সেমিস্টারে কিভাবে পাওয়ার প্ল্যান্টের উপর কোশ্চেন ফ্রেম হয় সেটা তোমাদের জানা জরুরি। তারপরে আমি টপিকের দিকে এগিয়ে যাব। প্রথম কথা হচ্ছে গিয়ে তোমাদের সিলেবাসে দুই ধরনের পাওয়ার প্ল্যান্ট নিয়ে বলা আছে। একটা হচ্ছে গিয়ে কনভেনশনাল টাইপ, আর একটা হচ্ছে নন কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপের মধ্যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আর গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে। আর তারপরে আছে হচ্ছে গিয়ে নন কনভেনশনাল। তো নন কনভেনশনাল যখন পড়বো তখন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। এক মিনিট। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কোশ্চেন এখানে কিভাবে ফ্রেম হয় সেটা বুঝতে হবে। কোশ্চেন দুইভাবে ফ্রেম হতে পারে। এক নাম্বার টাইপ হচ্ছে গিয়ে যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তোমাকে তুলে দেবে, সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হতে পারে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টও হতে পারে, কিংবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে পারে, বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট হতে পারে, বা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টও হতে পারে। যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তুলে দেবে, দিয়ে বলবে তার লেআউটটাকে ড্র করো অ্যান্ড ডিসক্রাইব ব্রিফলি। এটা একটা টাইপের কোশ্চেন। যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তুলে দিয়ে বলবে তার লেআউট ডায়াগ্রাম ড্র করে নিয়ে সেটাকে ডিসক্রাইব করো কীভাবে পাওয়ার প্ল্যান্ট কাজ করছে। দুই নাম্বার যেটা আছে, মানে সেকেন্ড টাইপ, যেটা যে কোনো একটা পাওয়ার প্ল্যান্টের যে ইকুইপমেন্টসগুলো ইউজ হয়, যে পার্টসগুলো ইউজ হয়, তার যে কোনো একটা টপিক তোমাকে তুলে দিয়ে সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, সেটার উপর শর্ট নোট দিতে পারে, বা সেখান থেকে কিছু ছোট ছোট কোশ্চেনও দিতে পারে, দিয়ে অনেকগুলো ছোট কোশ্চেন দিয়ে একটা বড় কোশ্চেন ফ্রেম করতে পারে। একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখবে তোমরা এর আগের সেমিস্টারে একটা এলিমেন্টস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট ছিল, সেখানে বয়লার পড়েছিলে। তো এখানে পাওয়ার প্ল্যান্টেও আমাদের বয়লার লাগবে। সো হয়তো বয়লার তুলে দিল, বয়লারের ওপর শর্ট নোট লিখতে দিল যে ফায়ার টিউব বয়লার কী, ওয়াটার টিউব বয়লার কী। বা তোমরা এর আগে সেমিস্টারে টারবাইন নিয়ে পড়েছিলে, তো সেখানে ফ্রান্সিস টারবাইন, কাপলান টারবাইন এগুলো পড়েছিলে, তো সেই টারবাইন একটা হয়তো তুলে দিল। বা এই যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে যে কোনো একটা পার্টস তুলে দিয়ে সেখান থেকে লিখতে দিতে পারে। এটা হচ্ছে কি সেকেন্ড টাইপ কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো 5 নম্বরের কোশ্চেন, মানে 2 থেকে 5 নম্বরের কোশ্চেন এরকম হবে। সেরকম কয়েকটা কোশ্চেন দিয়ে তারপর 10 নম্বর ফ্রেম হবে। আর এই ধরনের কোশ্চেন যেগুলো আছে সেগুলো জেনারেলি 7 থেকে 10 নম্বরের কোশ্চেন হয়। তাহলে এই গেল হচ্ছে গিয়ে মেনলি দুটো টাইপ কোশ্চেন। এবার এর সঙ্গে যে লেজুরগুলো থাকে, লেজুরগুলো বলতে ছোট ছোট যে কোশ্চেনগুলো হয় 2 নম্বর থেকে 5 নম্বরের কোশ্চেন, সেটা হতে পারে যে কোনো পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন। যে কোনো পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন। সাইট সিলেকশন বলতে একটা পাওয়ার প্ল্যান্ট আমি তৈরি করব, তো পার্টিকুলার কিছু জায়গাতেই দেখবে পাওয়ার প্ল্যান্ট আছে, যেখানে খুশি কিন্তু, মানে রিয়েল লাইফে ভেবে দেখো যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে যেখানে খুশি কিন্তু নাই। ওগুলো যে ওখানে তৈরি হয়েছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের কোথায় আমাকে তৈরি করতে হবে, কোথায় তৈরি করলে অ্যাডভান্টেজ পাবো বেশি, সেটার উপর বেস করে কোশ্চেন হয়। যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি করা সুবিধাজনক, মানে তার সাইট সিলেকশন কীরকম হবে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন কীরকম হবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাইট সিলেকশন কীরকম হবে। এই ধরনের সাইট সিলেকশনগুলো থাকে। আর এক ধরনের কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তুলে দিয়ে বলবে তার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলোকে ডিসক্রাইব করতে বলবে। আর একটা কোশ্চেন হতে পারে যে কোনো 2, 3 বা 4 পাওয়ার বা 5টা পাওয়ার প্ল্যান্ট তুলে দিয়ে তাদের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলোকে ডেপিক্ট করতে বলবে। তো অবভিয়াসলি যখন আমাদের 5টা কনভেনশনাল টাইপের পাওয়ার প্ল্যান্ট পড়া হয়ে যাবে তখন আমরা তাদের ডিফারেন্স নিয়ে পড়ব। আর ডিফারেন্সগুলো জানা খুব জরুরি, কারণ আমরা যদি কোনো কিছু কম্প্যারিজনের মাধ্যমে পড়ি তাহলে জিনিসটা আরও ভালো করে মনে থাকবে। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এবার একটা জিনিস দেখো, আমরা ফাংশন কিভাবে হয় সেটা তো দেখবই, বাট ফার্স্টে এনার্জির কনভার্সন যেটা সেটা একটু বোঝা যাক।
দেখো, এই কথাটা আমি অনেকবার বলেছি যে পৃথিবীতে প্রায় সমস্ত ধরনের এনার্জি রেডিলি অ্যাভেলেবেল এক্সেপ্ট ইলেকট্রিক্যাল এনার্জি। তো অন্য এনার্জির থেকে, অন্য এনার্জির যে ফর্ম আছে তাকে কনভার্ট করে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে পড়ছি তখন নাম শুনেই বুঝতে পারছো যে হাইড্রো কথাটা আছে, তার মানে ওয়াটার থেকে সামহাও ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হবে। এবার ওয়াটার থেকে কি করে তৈরি করা হতে পারে সেটা আমরা বুঝবো। বাট তার আগে একটা জিনিস দেখো, সাপোজ এটা হচ্ছে একটা গ্রাউন্ড, মেঝে ধরতে পারো, টেবিল ধরতে পারো, যা খুশি ধরতে পারো, মোট কথা হচ্ছে একটা রেফারেন্স লেভেল। দেখবে ফিজিক্স পড়তে গিয়ে আমরা সবসময় একটা রেফারেন্স ধরে নিতাম, তো এটা হচ্ছে গিয়ে সেই রেফারেন্স। তো সাপোজ এর উপরে একটা আমি ইট রেখেছি, এর উপরে আমি একটা ইট রেখেছি, এটা হচ্ছে ইট। এই ইটটার যে মাস বা ভর সেটাকে আমি ধরলাম এম। এবার এই ইটটাকে যখন আমি অভিকর্ষের বিরুদ্ধে একটা সার্টেন হাইটে তুলব, বাইরের থেকে বল প্রয়োগ করে ইটটাকে এরকম হাইটে আমি তুললাম। কতটা হাইটে তুললাম চলো সেটাও ধরে নেওয়া যাক। ধরলাম আমি এটাকে মাটির থেকে এই উচ্চতায় তুলেছি, তাহলে এম ভরের একটা ইটকে মাটির থেকে এই উচ্চতায় তুললাম। কাজ করলাম কার বিরুদ্ধে? এখানে অভিকর্ষের বিরুদ্ধে। আর আমরা জানি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ কত হয়? জি। তো মোট কথা, আমরা কোনো বস্তুর ওপর যদি কিছু পরিমাণ কাজ করি তাহলে সেই কাজটা বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এটা কিন্তু ছোটোতে ফিজিক্যাল সায়েন্সেই পড়ে এসছো। কী বলছি আমি একবার রিপিট করছি, আমরা যখন কোনো বস্তুর ওপর কাজ করি তখন সেই কার্যটা ওই বস্তুর মধ্যে এনার্জি হিসেবে স্টোর থাকে। তো অবভিয়াসলি ইটটা এখানটাই ছিল, ইটটা তো এই প্লেনটার উপর, যেটা রেফারেন্স লেভেল নিয়েছি তার উপর স্থির অবস্থায় আছে, তাহলে ওর টোটাল এনার্জি কত? জিরো। ওর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, সমস্ত ধরনের এনার্জির যে সাম সেটা হচ্ছে কি জিরো। তো যখন আমি এখানটায় তুললাম তখন কি হবে? এই বস্তুটার মধ্যে কিছু পরিমাণ এনার্জি সঞ্চিত হবে। কতটা এনার্জি সঞ্চিত হবে? সেটাকে আমরা বলছি কি? পোটেনশিয়াল এনার্জি। সেটাকে আমরা বলছি কি? পোটেনশিয়াল এনার্জি। কতটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকবে? সেটা হচ্ছে mgh। দেখবে ছোটোতেই পড়ে এসেছিল এই ফর্মুলাটা, mgh। এম ভরের একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যদি এই হাইট অবধি আমরা তুলি তাহলে এই বস্তুতে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সঞ্চিত থাকবে সেটা হচ্ছে mgh। এবার যদি আমি এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিই তাহলে অবভিয়াসলি ও পড়তে শুরু করবে। তাহলে কি হবে? বেসিক্যালি ওর এই যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেটা তখন কিসে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তখন এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আর কাইনেটিক এনার্জি সমান কত আমরা জানি? হাফ mv², যেখানে এম হচ্ছে গিয়ে বস্তুটার মাস আর ভি হচ্ছে গিয়ে বস্তুটা যে বেগে গতিশীল অবস্থায় আছে তার যে ভেলোসিটি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কিসে কনভার্ট হয়ে গেল? আমার কাইনেটিক এনার্জিতে কনভার্সন হয়ে গেল। তো এই জিনিসটাকেই আমরা কাজে লাগাবো হচ্ছে গিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে আমরা এই জিনিসটাকেই কাজে লাগাবো। বেসিক্যালি আমরা ছোটোর থেকে যেভাবে সায়েন্স পড়ি, যেভাবে সিলেবাসে জিনিসগুলোকে রাখা থাকে, এই কনসেপ্টগুলোকে বিল্ড করা হয়, যে তারই অ্যাপ্লিকেশান যত হায়ার স্টাডিতে আমরা যাই সেগুলোরই অ্যাপ্লিকেশান আমরা পেতে থাকি। এক মিনিট। তো যাই হোক, এবার একটা জিনিস ভাবো, সাপোজ তোমার কাছে জল আছে, জল মানে এই ছোটোখাটো এক বালতি জল না, প্রচুর জল আছে, সেটাকে একটা সার্টেন হাইটে রাখা আছে, অনেকটা উচ্চতায় তাকে রাখা আছে। তাহলে যে ওয়াটারের কথা বলছি, সাপোজ এটা হচ্ছে কি একটা বাঁধ এরকম আছে, ধরো একটা ড্যাম আছে এরকম, এটা একটা ড্যাম ধরে নাও। এখানটায় তুমি জলকে রেখেছো, এটা হচ্ছে গিয়ে সমুদ্রপৃষ্ঠ ধরো বা নর্মাল যে মাটি সেটা ধরো, এখান থেকে এতটা উঁচুতে ড্যামকে ফর্ম করা আছে। তো ড্যাম কীভাবে আছে সেগুলো আমরা সব দেখব। তো এবার একটা সার্টেন হাইটে আমরা যখন ওয়াটারকে স্টোর করছি, তাহলে এখানে যদি ওয়াটারের যে মাস সেটা যদি এম হয়, তাকে যদি এইচ হাইটে আমরা স্টোর করে রাখি, তাহলে জলের মধ্যে কী হবে? কিছু পরিমাণ এনার্জি সঞ্চিত থাকবে, কিছু পরিমাণ এনার্জি সঞ্চিত থাকবে। এনার্জিটা কী ধরনের এনার্জি? পোটেনশিয়াল এনার্জি। তাহলে
বাঁধ তৈরি করে বা একটা রিজার্ভয়ারে, মানে জল যেখানে আমরা সংরক্ষণ করতে পারি একটা সার্টেন হাইটে যদি সেখানে জলটাকে রাখি, তাহলে বেসিক্যালি ওই ওয়াটারের মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে, এমজিএইচ। এবার আমি যদি এই জলটাকে কোনোভাবে পড়তে দিই, যদি আমি পড়তে দিই একটা টানেল বা পাইপ দিয়ে, সাপোজ আমি কোনোভাবে পড়তে দিলাম, তো তাহলে এখানে জলের মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত আছে সেটা কনভার্ট হবে কিসে? গতিশক্তিতে কনভার্ট হবে। এবার এই যে জলটা পড়ছে, এই জলটাকে দিয়ে যদি আমি টারবাইনকে ঘোরাই, এই জলটা দেখা যাচ্ছে কি আমি সিস্টেমটা এমনভাবে বানালাম সেই জলটা এসে ধাক্কা মারছে টারবাইনকে, তাহলে টারবাইন ঘুরতে শুরু করবে। এবার টারবাইন যে ঘুরছে এটা তাহলে কিসে কনভার্ট হয়ে গেল? এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। এটা তাহলে কনভার্ট হয়ে গেল হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে। এবার টারবাইনের সঙ্গে যদি একটা অল্টারনেটার, মানে জেনারেটর বেসিক্যালি আমরা পড়বো মেশিনে, অল্টারনেটার পড়বো। অল্টারনেটার আর কিছুই না, আমরা ওই আগের সেমিস্টারে জেনারেটর পড়েছিলাম, ডিসি জেনারেটর পড়েছিলাম, তো এসি জেনারেটরেরই আর একটা নাম হচ্ছে অল্টারনেটার, যেহেতু অল্টারনেটিং ভোল্টেজ জেনারেট করে। তো যাই হোক, এবার টারবাইনের সঙ্গে আমি যদি একটা অল্টারনেটার কীভাবে লাগিয়ে রাখি, তো টারবাইন ঘুরলে অল্টারনেটারও ঘুরবে, তো অল্টারনেটার ঘুরলে সেখানটায় কী হবে? ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হবে। তাহলে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হলো কি সেখানটায়? ইলেকট্রিক্যাল এনার্জিতে। আচ্ছা, এখানে তীর চিহ্ন যেগুলো আছে একমুখী দিয়ে দিই, 1 মিনিট। এই তো পরীক্ষাতে এরকমও কোশ্চেন হতে পারে যে একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এনার্জির যে কনভার্সন আছে সেটা একটু দেখাও। তাহলে এখানে আমরা কি দেখলাম? হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে ওয়াটারের মধ্যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে, সেটা কনভার্ট হয় কিসে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। কাইনেটিক এনার্জি কনভার্ট হয় কিসে? মেকানিক্যাল এনার্জিতে। মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে। মোট কথা, ওয়াটারের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত থাকে তাকে যখন আমরা পড়তে দেব, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রি ফল হতে দেব, কীভাবে হবে সেগুলো আমরা দেখব সব একটু পরে। তাহলে ওই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। সেই ওয়াটারটা যখন টারবাইনকে গিয়ে ধাক্কা মেরে টারবাইনকে ঘোরাবে, তখন কাইনেটিক এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। মেকানিক্যাল এনার্জি তারপর কী হবে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। কীভাবে? কারণ টারবাইনটা একটা অল্টারনেটারের সঙ্গে কাপলিং করা থাকবে, টারবাইন ঘুরলে অল্টারনেটারও ঘুরবে। ব্যাস, সেখানে আমরা ওই অল্টারনেটারের যা প্রিন্সিপাল পড়ি আমরা জেনারেটারের, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেই হিসাবে আর কি সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হবে। তাহলে এই গেল হচ্ছে গিয়ে যদি আমরা শুধুমাত্র এনার্জির প্রিন্সিপাল দিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে এক্সপ্লেন করতে চাই। তো এটা তো গেল হচ্ছে গিয়ে খাতায় কলমে, কিন্তু সিস্টেমটা কি একটু কমপ্লেক্স তো হবে, কারণ এই জিনিসটা আমি যত সহজে বলছি, জিনিসটাকে ডিজাইন করে সেম জিনিসটাকে এক্সিকিউট করতে আমার আরও অনেক বেশি ফাংশনাল ইউনিট বা বলতে পারো ডিভাইস অ্যাপারেটাস ইউজ করতে হবে। তো সেগুলো এবার আস্তে আস্তে দেখব। তো ফার্স্ট কাজ হচ্ছে সেটা ভিডিওটাকে পজ করবে। ভিডিওটাকে পজ করার পরে এই টোটাল যে ছবিটা আছে সেটাকে ড্র করে নেবে। তারপরে জিনিসটা মানে ভিডিওতে বলবো তখন মেলাবে একে একে। তো আমি ধরলাম যে তোমরা ভিডিওটা পজ করে টোটাল জিনিসটাকে দেখে নিয়েছো। তো এবার একটা জিনিস দেখো এখানে ড্যাম তৈরি করা হয়েছে। ড্যামটা বেসিক্যালি কোথায় তৈরি করা হয়? কোনো একটা হাইটে, মানে কি বলবো, কোনো একটা নদী আছে সেই রিভারের অ্যাক্রসে তৈরি করা হতে পারে। কোনো লেক আছে, হ্রদ আর কি যাকে বাংলায় বলে, সো সেই লেকের অ্যাক্রসে ড্যাম তৈরি করা যেতে পারে, যেখান থেকে আমি সহজেই আর কি নদীর জল বা ওই যে লেকের জলকে স্টোর করতে পারবো। যে জায়গাটায় স্টোর করব সেটাকে বলা হয় রিজার্ভয়ার বা ক্যাচমেন্ট এরিয়াও বলা হয়। তো অবভিয়াসলি বুঝতেই পারছো কি যে সমতল ভূমিতে, মানে আমাদের বহরমপুরের কথাই যদি ভাবো, এখানকার নদীতে কিন্তু এটা তৈরি করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি আমাকে যদি এনার্জির কনভার্সন যদি হতে হয়, তাহলে মোট কথা এমজিএইচকে এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ারে কনভার্ট করতে হবে। তো
আমার তখনই পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে যখন আমরা জলটাকে সার্টেন হাইটে স্টোর করতে পারবো। এবার তুমি দেখো যে আমি যদি বহরমপুরের মতন বা কলকাতার মতন সমতল জায়গায় যদি তৈরি করতে যাই জিনিসটাকে, তাহলে সেই মানে যে বাঁধটার কথা বলছি সেটার বা যে রিজার্ভয়ারের কথা বলছি সেটা কতটা হাইটে তৈরি করতে হবে, অনেক বেশি হাইটে তৈরি করতে হবে। তো এই যে ড্যাম কনস্ট্রাক্ট করতেই তো সমস্ত খরচ আমার বেরিয়ে যাবে। তাহলে আমাকে এমন জায়গায় এটাকে সিলেক্ট করতে হবে সাইটটাকে, যেখানে এই যে রিজার্ভয়ার আছে তার একটা ন্যাচারাল হাইট পাওয়া যায়। আর সেটার জন্য সবথেকে ভালো যে জায়গা সেটা হচ্ছে গিয়ে হিল এরিয়াস, পার্বত্য অঞ্চলে। তাহলে এখান থেকেই দেখো অলরেডি একটা জিনিস পেয়ে গেলে যে আমাদের যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে, মানে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কথা বলছি, সেটার যখন সাইট সিলেকশন লিখতে দেবে তখন আমরা একটা পয়েন্ট লিখতে পারবো যে সেটা হচ্ছে গিয়ে হিল এরিয়াজে তৈরি করা অনেক বেশি সুবিধাজনক। কোন হিসাবে সুবিধাজনক, বা বলতে পারি ইকোনমিক্যাল। সুবিধাজনকের থেকে বলতে পারি ইকোনমিক্যাল। কেন ইকোনমিক্যাল? কারণ আমি যদি নর্মাল এই জায়গাতে তৈরি করতে যাই তাহলে বাঁধ কনস্ট্রাক্ট করতে গিয়ে আমার সমস্ত খরচ বেরিয়ে যাবে, আর এখানে খরচ বেরালে তো সেটা আমার ইলেকট্রিসিটির দাম দিয়ে আমাদের সেটা ফুলফিল করতে হবে। তো যাই হোক, টেরিফের ব্যাপারে পরে আসবো। তো আমাদের কি বলে সাইট সিলেকশন এমন হবে যাতে সেটা হিল এরিয়াজে হয়। তো কোনো রিভার বা কোনো কি বলে লেক, তার অ্যাক্রসে আমরা ড্যাম কনস্ট্রাক্ট করে এরকম রিজার্ভয়ার তৈরি করব যেখানে ওয়াটার থাকবে। এবার ড্যাম থেকে একটা দেখো প্রেশার চ্যানেল বার করা আছে। প্রেশার চ্যানেল আর কিছুই না, বেসিক্যালি একটা পাইপ। তো ড্যাম থেকে একটা প্রেশার চ্যানেল বার করা হয়েছে। এবার স্বাভাবিকভাবে দেখো ড্যামে যদি এরকম একটা হোল থাকে, মানে যার মধ্যে দিয়ে প্রেশার চ্যানেলটাকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে অবভিয়াসলি এখান থেকে ওয়াটার কিন্তু ফ্লো হতে থাকবে। এবার একটা জিনিস দেখো, এটা যদি আমার নর্মাল হাইট হয়, মানে এইটা এখান থেকে যদি এইচ হাইটে আমার কি বলে ওয়াটারটা এখানে রিজার্ভয়ারে থাকে, তাহলে অবভিয়াসলি এর মধ্যে কিন্তু mgh পরিমাণ পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়ে গেছে, কারণ আলটিমেটলি এই ওয়াটারটাকে নিয়ে যাওয়া হচ্ছে কি এইখানটায়। তাহলে বুঝতে পারছো এতটা হাইট ওয়াটারটাকে নামতে হচ্ছে। সো বেসিক্যালি mgh mv হাফ mv করে কনভার্ট হওয়ার জায়গাটা থাকছে। তো যাই হোক, এবার আবার প্রথমে চলে আসি যে ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে। ড্যাম কনস্ট্রাক্ট করে সেখানে জলকে ধরে রাখা হয়েছে। সেটা নদীর জল হতে পারে, হ্রদের জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে। বৃষ্টির জল হলে অসুবিধা আছে, সেটা আমরা পরে দেখছি। তো এবার জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, একটা প্রেশার চ্যানেল যেটা বেসিক্যালি হচ্ছে কি একটা পাইপ, কংক্রিটের পাইপ, তার মধ্যে দিয়ে ওয়াটারটাকে বের করে আনা হচ্ছে। এবার বের করে এনে দেখো এখানে আর একটা পাইপ আছে, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পেন স্টক। বেসিক্যালি এই যে পাইপগুলো আছে এটারই মানে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে নাম সেটাই হচ্ছে গিয়ে পেন স্টক। তো পেন স্টক থেকে ঘাবড়ানোর কিছু নেই যে এটা তাহলে অন্য কোনো ডিভাইস হবে, অ্যাপারেটাস হবে, তা নয়। পেন স্টক হচ্ছে বেসিক্যালি একটা পাইপ, আর কিছুই না। আর এই সার্চ ট্যাঙ্ক, ভালভ হাউস, এগুলো আমরা আসছি একে একে পড়ে। তো যাই হোক, প্রথমে মেন জায়গাটা বোঝা যাক, তারপরে আমরা একে একে বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো বুঝবো। এখানে জল ছিল, জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি ছিল। প্রেশার চ্যানেল পেন স্টকের মধ্যে দিয়ে ওয়াটারকে নিয়ে আসছি যখন, তখন এখানকার যে mgh ছিল সেটা হাফ mv স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। এবার পেন স্টকের পরে আছে দেখো পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসের মধ্যেই থাকে হচ্ছে গিয়ে টারবাইন আর জেনারেটর। সো বেসিক্যালি পেন স্টকের মধ্যে দিয়ে জল এসে যখন পাওয়ার হাউসের টারবাইনকে ধাক্কা মারছে তখন কী হবে, টারবাইন ঘুরতে শুরু করবে। টারবাইন যখন ঘুরতে শুরু করবে তাহলে এখানকার যে ওয়াটারের কাইনেটিক এনার্জি, মানে এখানে পেন স্টকের মধ্যে ওয়াটারের যে কাইনেটিক এনার্জি সেটা পাওয়ার হাউসের মধ্যে টারবাইনের সঙ্গে ধাক্কা খেয়ে টারবাইনকে যখন ঘোরাচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। আর পাওয়ার হাউসের মধ্যেই কি বলে টারবাইনের সঙ্গে অল্টারনেটার কাপলিং করা আছে, তাহলে টারবাইন ঘুরলে অল্টারনেটারও ঘুরবে। সো বেসিক্যালি সেখানে মেকানিক্যাল এনার্জি কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এক মিনিট। ওকে, সো এবার আমরা এখানটায় বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে সার্চ ট্যাঙ্ক আর ভালভ হাউস, যেগুলোর ফাংশন আমরা এখানটায় বুঝব। ফার্স্টে আমরা যেটুকু পড়েছি সেটুকু একটু দেখে নেওয়া যাক, তারপরে এগুলোর ফাংশন আমরা দেখবো এখানটায়। দেখো
আমি প্রত্যেকটা পুরো লাইন বাই লাইন তোমাদের বোঝাচ্ছি যাতে কোনো রকম অসুবিধে না হয়। ফার্স্টে দেখো কি বলছে, দ্য ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অ্যাক্রস এ রিভার অর লেক অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য ক্যাচমেন্ট এরিয়া কালেক্টস অ্যাট দ্য ব্যাক অফ দ্য ড্যাম টু ফর্ম এ রিজার্ভার। এটাই তো বললাম যে কোনো রিভার বা লেকের অ্যাক্রসে ড্যাম বানানো হয়, ওর পেছনের যে পোর্শনটা থাকে সেখানটায় আমরা জলটাকে স্টোর করে রাখি। তাহলে অবভিয়াসলি জলের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থেকে গেল। A pressure tunnel is taken off from the reservoir and water is brought to the valve house at the start of the penstock. এবার দেখো সেটা একটা প্রেশার চ্যানেল, যেটা বেসিক্যালি একটা পাইপ, যেটা বলছিলাম। চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, বুঝতে সুবিধা হবে। তো ওয়াটারকে প্রেশার চ্যানেলের মাধ্যমে রিজার্ভয়ার থেকে বের করে আনা হচ্ছে। কোথায় বের করে আনা হচ্ছে? পেনস্টকে, মানে পেনস্টক দিয়েই তো যাবে জিনিসটা। তো পেনস্টকের শুরুতে দেখো কি আছে, একটা ভালভ হাউস আছে, সেটার কথাই বলা হচ্ছে। তো প্রেশার টানেল ইজ টেকেন অফ ফ্রম দ্য রিজার্ভয়ার থেকে প্রেশার টানেলকে বের করে আনা হলো, অ্যান্ড ওয়াটার ব্রট টু দ্য ভালভ হাউস অ্যাট দ্য স্টার্ট অফ পেনস্টক। ওয়াটারকে অবভিয়াসলি ভালভ হাউসের মধ্যে দিয়ে তারপরে পাস করতে হচ্ছে পেনস্টকে। এবার আমরা দেখব ভালভ হাউসের অ্যাকচুয়াল ফাংশনটা কী। অ্যাকচুয়ালি ভালভ হাউসে দুই ধরনের ভালভ থাকে, সেই ভালভগুলো নিয়েই আমরা এখানটায় পড়ব। দেখো, দ্য ভালভ হাউস কন্টেন্স মেন স্লুইস ভালভস অ্যান্ড অটোমেটিক আইসোলেটিং ভালভ। তার মানে যে ভালভ হাউস আছে সেখানে বেসিক্যালি দুই ধরনের ভালভ থাকবে। একটা হচ্ছে গিয়ে মেন স্লুইস ভালভ, এটা একটা, আর একটা হচ্ছে গিয়ে অটোমেটিক আইসোলেটিং ভালভ। এবার আমরা দুটো ভালভের ফাংশন দেখব। দেখো, ফার্স্টে বলছে দ্য ফর্মার কন্ট্রোলস, দ্য ফর্মার মানে প্রথমে যে ভালভটা ছিল মেন স্লুইস ভালভের কথা বলছে। দ্য ফর্মার কন্ট্রোলস দ্য ফ্লো টু দ্য পাওয়ার হাউস, মানে বেসিক্যালি এখান থেকে যখন যখন এই যে রিজার্ভয়ার থেকে প্রেশার টানেলের মধ্যে দিয়ে পেনস্টকের মধ্যে দিয়ে জলটা কোথায় যাচ্ছে? পাওয়ার হাউসে যাচ্ছে। তো এই যে ওয়াটারের ফ্লোটা হচ্ছে সেটাকে তো আমাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, একে কেন কন্ট্রোল করতে হবে? দেখো, একটা মানে একে একে স্টেপ বাই স্টেপ তো আমি আসবো। একটা কমন সেন্স ফার্স্টে লাগাও। আমার এখানে যে পাওয়ার হাউসটা আছে সেটা বেসিক্যালি কি একটা পাওয়ার প্ল্যান্ট। এই যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করা হয়েছে, এটা কেন তৈরি করা হয়েছে? পার্টিকুলার একটা জায়গাতে আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হবে। মানে কোনো একটা জায়গা আছে যেখানকার লোডকে এই মেটাচ্ছে হচ্ছে গিয়ে এই পাওয়ার প্ল্যান্টটা। তো যেরকম লোড থাকবে, মানে যেরকম ডিমান্ড থাকবে, বেসিক্যালি লোড মানে বেসিক্যালি ডিমান্ড। তো যতটা ইলেকট্রিক্যাল এনার্জির ডিমান্ড থাকবে পাওয়ার হাউসকে ততটা ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে হবে। তো ডিমান্ড যদি কমে যায় তাহলে পাওয়ার হাউসের ইলেকট্রিক্যাল এনার্জি যেটা তৈরি করতে হচ্ছে সেটাও কমাতে হবে। আচ্ছা, এবার তুমি বলো পাওয়ার হাউসে ইলেকট্রিক্যাল এনার্জি যে আমরা তৈরি করছি, চলো ওখানে মেন জায়গাটায় চলো। পাওয়ার হাউসে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করছি, সেটাকে যদি আমি কমাতে চাই তাহলে কি করতে হবে? মেকানিক্যাল এনার্জিকে কমাতে হবে, কারণ মেকানিক্যাল এনার্জির থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। মেকানিক্যাল এনার্জিকে যদি কমাতে চাই তাহলে কাইনেটিক এনার্জিকে কমাতে হবে। কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। তাহলে বেসিক্যালি হাফ এমভি স্কোয়ারকে আমাকে কমাতে হবে, মানে বেসিক্যালি কম জলের আমাকে ফ্লো রাখলেও তখন চলবে। তাহলে ওই যে মেন স্লুইস ভালভের কথা বলছি, এর ভেতরে ভালভ হাউসের মধ্যে যে মেন স্লুইস ভালভ আছে সেটা অ্যাকচুয়ালি ওয়াটারের যে ফ্লোটা তাকে কন্ট্রোল করছে। অ্যাজ পার ডিমান্ড ও সাপ্লাই দেবে হচ্ছে গিয়ে পাওয়ার হাউসে ওয়াটারকে। আবার যদি লোড যদি বেড়ে যায় তাহলে কি হবে? বেশি মানে ডিমান্ড যদি বেড়ে যায়, বেশি ইলেকট্রিক্যাল এনার্জি লাগবে। তো বেশি ইলেকট্রিক্যাল এনার্জি যদি লাগে তাহলে আমার মেকানিক্যাল এনার্জি বাড়াতে হবে। মেকানিক্যাল এনার্জি তখনই বাড়ানো সম্ভব যদি কাইনেটিক এনার্জিকে আমরা বাড়াতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি যখন বেশি লাগবে তখন আমাকে কী করতে হবে? মেন স্লাইস ভালভটা এমনভাবে ওপেন হবে যাতে বেশি জল ওর মধ্যে দিয়ে পাস করতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে একটা মেন স্লুইস ভালভ, আর তার কাজ আমরা দেখলাম। সেকেন্ড, অ্যান্ড দ্য ল্যাটার মানে আর একটা যে ভালভ আছে সেটা কোনটা? অটোমেটিক আইসোলেটিং ভালভ। ল্যাটার কাটস অফ দ্য সাপ্লাই অফ ওয়াটার হোয়েন দ্য পেনস্টক বার্স্টস। এখানে একটা জিনিস বোঝো এবার। সাপোজ কোনো কারণে এই যে পেনস্টক আছে বা পাইপটা আছে এটা কোনো কারণে বাস্ট হয়ে গেল, ভেঙে গেল, ফেটে গেল। তো তখন কী হবে? ওয়াটার যদি সাপোজ এখানে ভালভ হাউস না থাকতো, ওয়াটার এখান দিয়ে আসতো, পেনস্টক দিয়ে বাইরে বেরিয়ে যেত। এই তো হচ্ছে গিয়ে গল্প। তো আমি সেটা নিশ্চয়ই চাইবো না। পেনস্টক কোনো কারণে পেনস্টক যাতে বাস্ট না হয় সেটার জন্য আমাকে সমস্ত কিছু খেয়াল রাখতে হবে, নাহলে তো বন্যা হয়ে যেতে পারে। এনিওয়েজ,
তো পেনস্টক সাপোজ আমার বাস্ট হয়ে গেল, ইন কেস বাস্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে ওয়াটার তো এই দিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে সেটাকে আমি বন্ধ করব কী করে? সেটাকে বন্ধ করার জন্য এই ভালভ হাউসের মধ্যে আছে অটোমেটিক আইসোলেটিং ভালভ। সেই ভালভটা করবে কি, এর মধ্যে দিয়ে জল পাঠানো বন্ধ করে দেবে, মানে ওয়াটার বড়জোর এখানটা এসে এখানটাতেই থেমে যাবে, এরপরে আর ওয়াটার এদিকে যেতে পারবে না। তাহলে আমরা দেখলাম কি, ভালভ হাউসে দুই ধরনের ভালভ আছে, একটা হচ্ছে গিয়ে মেন স্লুইস ভালভ, আর একটা হচ্ছে অটোমেটিক আইসোলেটিং ভালভ। মেন স্লুইস ভালভের কাজ হচ্ছে গিয়ে পেনস্টকের মধ্যে দিয়ে ও ওয়াটারের ফ্লোকে কন্ট্রোল করে। যখন ডিমান্ড বেশি হবে বেশি ওয়াটার ফ্লো করবে, যখন ডিমান্ড কমে যাবে ওয়াটারের ফ্লো কমিয়ে দেবে। এছাড়াও আর একটা ভালভ আছে, যেটা হচ্ছে গিয়ে এক্সট্রা সেফটির জন্য। বাই চান্স যদি পেনস্টক কোনো কারণে বাস্ট করে যায়, তাহলে সেক্ষেত্রে এর ভেতরে ভালভ হাউসের মধ্যে যে অটোমেটিক আইসোলেটিং ভালভ আছে, সেটা এখান দিয়ে ওয়াটারের ফ্লোকে পুরোপুরি বন্ধ করে দেবে। তাহলে ভালভ হাউসের কাজ আশা করি বোঝা গেল। যখন পাওয়ার প্ল্যান্টে যে আমি এখন যে কোশ্চেনটা করাচ্ছি, সেটা বেসিক্যালি হচ্ছে একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে লেআউট দেখতেই পাচ্ছ ড্র করা আছে, সেটা একে ব্রিফলি এক্সপ্লেন করতে বলেছে, সেটা পড়াচ্ছি। তাহলে এখান থেকে ছোটো কোশ্চেন এরকম আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফাংশন বা হোয়াট আর দ্য ফাংশনস অফ ভালভ হাউস, বা হোয়াট আর দ্য ভালভস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য ভালভ হাউস অ্যান্ড রাইট দেয়ার অ্যাপ্লিকেশনস, বা তাদের কাজ কী সেটা লিখতে দিতে পারে। তো এইভাবে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ফর্ম হয়। তাহলে এই গেল হচ্ছে কি ভালভ হাউস। এখনও সার্চ ট্যাঙ্ক বাকি আছে, সেটাতেও আমরা আসবো। আচ্ছা, ফ্রম দ্য ভালভ হাউস ওয়াটার ইজ টেকেন টু দ্য টারবাইন থ্রু এ হিউজ স্টিল পাইপ কল্ড পেনস্টক। তো এই যে ভালভ হাউস আছে, ভালভ হাউস থেকে পাওয়ার হাউসে নিয়ে পাওয়ার হাউস মানে যে এইটা যেখানে টারবাইনটা আছে, তো সেখানে পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওই জলটাকে, এটাই তো বললাম এতক্ষণ। আচ্ছা, the water turbine converts hydroelectric energy into mechanical energy। তো সেটাই তো হবে, কারণ এই যে পাওয়ার হাউস আছে এর মধ্যে টারবাইন আছে, তো টারবাইন কী হবে, ফার্স্টে টারবাইনে মেকানিক্যাল এনার্জি তৈরি হবে, মানে কাইনেটিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্সন হবে, আর টারবাইন জেনারেটরকে ঘোরাচ্ছে, তাহলে সেখানে আমার ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন হবে। আচ্ছা, টারবাইন ড্রাইভস দ্য অল্টারনেটর হুইচ কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। এবারে আসবো আমরা হচ্ছে গিয়ে সার্চ ট্যাঙ্কের ব্যাপারে। আবার এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। একটা কেস ভাবো এবার, ধরো ডিমান্ড জিরো, ইলেকট্রিক্যাল এনার্জি, এই যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটা তো কোথাও সাপ্লাই দিচ্ছে, এবার হচ্ছে ডিমান্ড জিরো, মেনটেনেন্সের জন্য বন্ধ করি বা কোনো কারণেই হোক, ডিমান্ড হচ্ছে জিরো। তো ডিমান্ড যদি পাওয়ার প্ল্যান্টে জিরো হয় বা ডিমান্ড যদি খুব কমে যায়, তাহলে যে ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করব আমরা, ইলেকট্রিক্যাল এনার্জিও আমি লিখছি, ইলেকট্রিক্যাল এনার্জি এটা প্রডিউস করতে হবে, তার ভ্যালু খুবই কম হবে, খুবই কম। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছিল কোত্থেকে, মেকানিক্যাল এনার্জির থেকে। তাহলে এখন মেকানিক্যাল এনার্জিও আমার খুব কম দরকার বা দরকারই না। আমি যদি ডিমান্ড জিরোই ধরে নিই, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে হবে না, মেকানিক্যাল এনার্জিও আমার দরকার নাই। তাহলে মেকানিক্যাল এনার্জি আসছিল কোত্থেকে, কাইনেটিক এনার্জির থেকে, তাহলে কাইনেটিক এনার্জিটা দরকার নেই। বাট ওয়াটার তো এখান দিয়ে ফ্লো হচ্ছে, বেসিক্যালি এই পেনস্টকের পরে এখানটায় একটা গেট থাকে, এখানে একটা গেট থাকে, যে গেটটা পাওয়ার হাউসের মধ্যে ওয়াটারের ফ্লোটাকে কন্ট্রোল করে আবার। তো এখানে আমি যেটা বলছি, এই যে কাইনেটিক এনার্জিটা আছে, এই কাইনেটিক এনার্জি তো আমার এখন আর দরকার নেই, কারণ লোড যদি আমি মানে ডিমান্ড যদি না থাকে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জির দরকার নেই, মেকানিক্যাল এনার্জিরও প্রডিউসের দরকার নেই, তাহলে আমার কাইনেটিক এনার্জিরও দরকার নেই। তার মানে বেসিক্যালি এখানকার যে গেটটা আছে সেই গেটটা কি ক্লোজ থাকবে, কারণ এই গেটটা তো অ্যাকচুয়ালি পেনস্টকের মধ্যে দিয়ে ওয়াটারের যে ফ্লোটা আছে পাওয়ার হাউসে সেটা কন্ট্রোল করছে। তো সাপোজ আমার ডিমান্ড জিরো, তাহলে গেটটা তো ক্লোজ করে গেট তো তাহলে ক্লোজ থাকবে, অটোমেটিক গভর্নরের মাধ্যমে সেটা গেটটা ক্লোজ থাকবে। এবার গেট ক্লোজ আছে, এবার তুমি একটা জিনিস ভাবো, এখানে ওয়াটারের মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, প্রেশার চ্যানেলের মধ্যে দিয়ে ওয়াটার চলে আসছে, প্রেশার চ্যানেল যেহেতু ওপেন আছে, ভালভ হাউসের মধ্যে দিয়ে পেনস্টকের মধ্যে দিয়ে ওয়াটার আসছে, বাট এখানে গেট বন্ধ, তাহলে একটা টাইম পর কী হবে, ওয়াটারের প্রেশার এতটা বেড়ে যাবে, পেনস্টক বাস্ট হয়ে যাবে। পেনস্টক বাস্ট হলে তারপরে নয় ভালভ হাউসের মধ্যে যে অটোমেটিক আইসোলেটিং ভালভ আছে সেটা ওপেন হয়ে এখান দিয়ে জলের ফ্লোটাকে বন্ধ করবে, ঠিক আছে। বাট আমার আসল ক্ষতিটাই তো হয়ে গেল, পেনস্টক বাস্ট হয়ে গেছে, যেটা আমি চাইবো না।
তো তার জন্য করা আছে কি, এইখানটায় একটা সার্চ ট্যাঙ্ক রাখা থাকে। এবার আমরা দেখব সার্চ ট্যাঙ্কের অ্যাকচুয়ালি কাজটা কি, তাহলে এবার বুঝতে পারবে। সাপোজ লোড 0, তার জন্য এখানকার যে গেটটা আছে গেটটা বন্ধ করা আছে, গেট বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে এখান দিয়ে জল এসে আর যেতে পারছে না, তাহলে পেনস্টকের উপর ওয়াটারের প্রেশার বাড়তে থাকছে। সো ওয়াটারের প্রেশার যখনই বাড়তে থাকবে কি হবে, ওয়াটার এখান দিয়ে উপর দিকে উঠতে থাকবে প্রেশারটাকে ব্যালেন্স করার জন্য। কারণ ওয়াটার এখানে যদি প্রেশার বাড়তে থাকে, ওয়াটারের তো আর যাওয়ার কোথাও জায়গা না এখানটায়, তাহলে ওয়াটার কী হবে, এখান দিয়ে এখানে বাড়তে থাকবে। বা এখানটায় জিনিসটাকে ভালোভাবে আরও বোঝো, এখানে ওয়াটার এসে থেমে গেছে মানে যাওয়ার জায়গা নেই, ওয়াটার ফিল হয়ে গেছে ধরে নাও। জল এখান দিয়ে আসছে, বাট জলের আর এদিকে কিন্তু যাওয়ার জায়গা নেই, ফিল হয়ে গেছে। একমাত্র বাস্ট হলে তবে যেতে পারে, বাট শুরুতেই তো বাস্ট হবে না। এখন এখানে আমার একটা জায়গা পেয়েছে জল যাওয়ার, তাহলে জল এখন এদিকে যেহেতু যাওয়ার পাথ নাই, তাহলে জল এখান দিয়ে উপর দিকে উঠতে থাকবে। তাহলে কি হলো, বেসিক্যালি পেনস্টকটা আর বাস্ট করবে না। কেন বাস্ট করবে না, কারণ ওয়াটারের যে এক্সট্রা প্রেশারটা সেটা এখন কে নিয়ে নিচ্ছে, সার্চ ট্যাঙ্ক নিয়ে নিচ্ছে। সার্চ ট্যাঙ্কের মধ্যে দিয়ে জলটা রাইজ করতে থাকবে, ওয়াটার লেভেল রাইজ করতে থাকবে। এইভাবে আমরা পেনস্টককে বাস্ট হওয়ার থেকে বাঁচাতে পারবো। তাহলে এইটা হচ্ছে গিয়ে সার্চ ট্যাঙ্কের কাজ। তাহলে পরীক্ষাতে সার্চ ট্যাঙ্কের উপরেও কোশ্চেন আসতে পারে, 2 নম্বরের কোশ্চেন হতে পারে, আবার 5 নম্বরের শর্ট নোটও হতে পারে। তো দেখো সেটাকেই লেখা আছে যে এ সার্চ ট্যাঙ্ক ওপেন ফ্রম দ্য টপ ইজ বিল্ট বিফোর দ্য ভালভ হাউসের আগেই আছে, দেখো বিফোর দ্য ভালভ হাউসের আগেই বিল্ড করা আছে। অ্যান্ড প্রোটেক্টস দ্য পেনস্টক ফ্রম বাস্টিং ইন কেস অফ টারবাইন গেট সাডেনলি ক্লোজ। যদি টারবাইন হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে পেনস্টক যাতে বাস্ট না হয়ে যায় সেই জন্য সার্চ ট্যাঙ্কটাকে দেওয়া থাকে, যে পেনস্টকের উপর যাতে এক্সট্রা প্রেশার না পড়ে, সার্চ ট্যাঙ্কের মধ্যে দিয়ে ওয়াটার লেভেলটা উপরে উপরে রাইজ করবে। আচ্ছা, টারবাইন গেট সাডেনলি ক্লোজ ডিউ টু ইলেকট্রিক্যাল লোড বিং থ্রোন অফ, মানে বেসিক্যালি ইলেকট্রিক্যাল লোড নাই সেই জন্য টারবাইন গেট ক্লোজ হয়ে গেছে। এবার এখানটা একটা জিনিস দেখো, যারা আমার কাছে কী বলে মেজারমেন্ট যারা পড়ছো তারা আর একটু ভালোভাবে জানবে। ওখানে একটা আমরা চ্যাপ্টার শুরু করেছিলাম, মানে চ্যাপ্টারের বেসিক ওপেন লুপ সিস্টেম আর ক্লোজ লুপ সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেমে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ক্লোজ লুপ সিস্টেম কীভাবে কাজ করে। সেখানে আমি এটা দেখিয়েছিলাম যে আউটপুটের ইলেকট্রিক্যাল এনার্জি কমলে বা বাড়লে ইনপুটে কোল সাপ্লাই কীভাবে বাড়াতে হয় বা কমাতে হয়, সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখেছিলাম। পাওয়ার প্ল্যান্টও আমরা আবার পড়বো। তো এখানটা হচ্ছে কি সেই ব্যাপারটাই, যে আউটপুটের ইলেকট্রিক্যাল এনার্জি কমছে বা বাড়ছে বা ইলেকট্রিক্যাল এনার্জি নেই, তো তখন আমার ওয়াটার সাপ্লাইও লাগবে না। তো এই যে জিনিসটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে, মানে বেসিক্যালি একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে করা হয়। তো এখানেই সেটাকে লেখা আছে, এটা পরীক্ষাতে আসবে না, বাট দেখে রাখো। দ্য গভর্নর ওপেন্স অর ক্লোজেস দ্য টারবাইন গেটস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য চেঞ্জেস ইন ইলেকট্রিক্যাল লোড যেভাবে চেঞ্জ হবে ওই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমটাও সেইভাবে কাজ করবে। যে টারবাইনের ওখানে মানে পেনস্টক আর টারবাইনের ওখানে যে গেটটা আছে সেটাকে অটোমেটিক্যালি ক্লোজ হবে বা ওপেন হবে সেই হিসাবে। যেরকম আমাদের ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের একটা এক্সাম্পল নিতে পারো হচ্ছে গিয়ে বাড়ির এসি কীরকম, যে তুমি 16 ডিগ্রি, আচ্ছা এসি নিয়ে আমি পরে কথা বলবো, আমার এখানে এটা হয়ে যাক, তারপর টাইম পেলে তারপর সেটা নিয়ে কথা বলবো। তো যাই হোক, আচ্ছা তারপরে দেখা যাক কী আছে। হোয়েন দ্য স্লাইডটাকে অ্যাড করি। আচ্ছা তো দেখা যাক এখানে কি আছে লেখা। ডিউ টু ইলেকট্রিক্যাল লোড বিং থ্রোন অফ হোয়েন দ্য গেটস ক্লোজ দেয়ার ইজ এ সাডেন স্টপিং অফ ওয়াটার। তো অবভিয়াসলি এখানে যদি গেট হঠাৎ করে এখানে যদি গেট হঠাৎ করে ক্লোজ হয়ে যায় তাহলে জল তো হঠাৎ করে এসে থেমে গেল, তখন কী হবে, দেয়ার ইজ এ সাডেন স্টপিং অফ ওয়াটার অ্যান্ড দ্য লোয়ার এন্ড অফ দ্য পেনস্টক অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য পেনস্টক ক্যান বাস্ট লাইক এ পেপার লগ। মানে এখানে এসে জল যদি হঠাৎ করে থেমে যায়, জলের যে পরিমাণ ভেলোসিটি থাকে আর এখানে যতটা কাইনেটিক এনার্জি, তো ওই কী বলে এখানকার যে পোটেনশিয়াল এনার্জি সেটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তো হিউজ পরিমাণ কাইনেটিক এনার্জি আছে এখানকার জলের মধ্যে, তবে না গিয়ে পাওয়ার প্ল্যান্ট কাজ করছে। তাহলে টোটাল এনার্জি এসে এখানটায় কী হচ্ছে, মানে এনার্জি আটকে যাচ্ছে বলবো না, জল এসে হঠাৎ করে আটকে গেল, তাহলে প্রথমে পেনস্টকের নিচে প্রেশার পড়বে, তারপরে গোটা পেনস্টক জুড়ে প্রেশার পড়বে, পেনস্টক বাস্ট হয়ে যাবে। সেটা যাতে না হয় তাহলে জল এখান দিয়ে এখন রাইজ করবে। এটাই হচ্ছে কি আমার সার্চ ট্যাঙ্কের কাজ। সার্চ ট্যাঙ্ক অ্যাবজর্বস দিস প্রেশার
প্রেশার সুইং বাই ইনক্রিজ ইন ইটস লেভেল অফ ওয়াটার, ওর মধ্যে জলের যে লেভেলটা আছে সেটাকে রাইজ করিয়ে আমার কি বলে পেনস্টককে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচাবে। তাহলে এই গেল হচ্ছে কি আমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে লেআউট আর তার মাধ্যমে পুরো জিনিসটা কিভাবে কাজ করে সেটা। চলো একবার সংক্ষেপে আমরা টোটালটা প্রথম থেকে বুঝে নিই। প্রথম হচ্ছে গিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ওয়াটারকে লাগবে হচ্ছে গিয়ে একটা সার্টেন হাইটে। তো সেটাকে আমরা কি করে পাবো, ড্যাম তৈরি করব কোনো রিভার বা লেকের অ্যাক্রসে, তারপর সেখানে ওয়াটারকে স্টোর করা হবে। ওয়াটারের মধ্যে যে কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে আমরা এখানটায় কাজে লাগাবো। একটা প্রেশার চ্যানেলের থ্রুতে পেনস্টকের মধ্যে দিয়ে নিয়ে আসা হয় হচ্ছে গিয়ে ওয়াটারকে পাওয়ার হাউসে নিয়ে আসা হয়। তো এই যে প্রেশার চ্যানেলের মাধ্যমে পেনস্টকের নিয়ে আসা হচ্ছে জলকে, তো পেনস্টকের আগে থাকছে কি ভালভ হাউস। ভালভ হাউসের মধ্যে দুই ধরনের ভালভ থাকে। একটা ভালভ হচ্ছে কি মেন স্লুইস ভালভ, যেটার কাজ হচ্ছে কি পেনস্টকের মধ্যে দিয়ে ওয়াটারের ফ্লোকে কন্ট্রোল করে। আর 2 নাম্বার যে ভালভ সেটা হচ্ছে গিয়ে অটোমেটিক আইসোলেটিং ভালভ, যেটা পেনস্টক যদি কোনো কারণে বাস্ট হয়ে যায় তাহলে অটোমেটিক আইসোলেটিং ভালভটা ওয়াটারের যে ফ্লোটা আছে পেনস্টকের মধ্যে দিয়ে সেটাকে পুরোপুরি কাট আউট করে দেবে, বন্ধ করে দেবে। এবার পেনস্টকের মধ্যে দিয়ে ওয়াটার আসছে কোথায়, পাওয়ার হাউসে। অবভিয়াসলি পেনস্টক আর পাওয়ার হাউসের মধ্যে একটা গেট তো থাকবে, তো সেই গেটের মধ্যে দিয়ে পাওয়ার হাউসে আসছে ওয়াটারটা কী করছে, আচ্ছা গেট মানে কিন্তু এই বাড়ির দরজা ভেবো না, ঠিক আছে, যাই হোক। তো পাওয়ার হাউসে আসছে ওয়াটার কী করছে, টারবাইন যেটা আছে পাওয়ার হাউসের মধ্যে, টারবাইনকে ঘোরাচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো। টারবাইন ঘোরাচ্ছে জেনারেটরকে, তাহলে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি কি ভালভ হাউসের আগে আর একটা সেফটি ডিভাইস আছে, সেটা হচ্ছে কি সার্চ ট্যাঙ্ক। কী হচ্ছে, কোনো কারণে যদি ইলেকট্রিক্যাল লোড 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টারবাইনে কি বলে ইলেকট্রিক্যাল লোড যদি 0 হয়ে যায় তাহলে মেকানিক্যাল এনার্জিকে 0 করতে হবে বেসিক্যালি, তাহলে টারবাইনকে ঘোরানো বন্ধ করতে হবে, তার জন্য ওয়াটারের ফ্লোকে বন্ধ করা দরকার। তো তার জন্য এখানকার গেট ক্লোজ করে দেওয়া হলো। তাহলে কী হবে, প্রথমে জল এসে যদি হঠাৎ করে এখানে থেমে যায় পেনস্টকের নিচে, তারপরে গোটা পেনস্টকের উপরে এতটা প্রেশার পড়বে পেনস্টক বাস্ট করে যেতে পারে। সেটা যাতে না হয় ভালভ হাউসের আগে সার্চ ট্যাঙ্কে বিল্ড করা হয়েছে, যাতে কোনো কারণে যদি আমার যে গেটটা আছে পেনস্টক আর পাওয়ার হাউসের মাঝে সেটা যদি ক্লোজ করা হয় তাহলে ওয়াটার এদিক দিয়ে রাইজ করবে। তাহলে এই গেল হচ্ছে কি আমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের টোটাল যে ফাংশন, কীভাবে কোনটা কাজ করছে সেটা বুঝলাম। এবারে আমরা দেখব হচ্ছে সাইট সিলেকশন। এগুলো হচ্ছে গিয়ে বাচ্চাদের জিনিস, তাও আমি একটু ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি। এগুলো নিজে নিজে বানিয়েই অ্যাকচুয়ালি লিখে দেওয়া যায়। দেখো, চয়েস অফ সাইট ফর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। তো ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। অবভিয়াসলি সেখানেই আমি বিল্ড করতে পারবো যেখানে জল আছে। এখান থেকে এই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু বেরিয়ে আসবে। দেখো, তার মানে যেখানে জল নেই সেখানটায় আমি এই ধরনের পাওয়ার প্ল্যান্ট বানাতে পারছি না, মানে যে কোনো জায়গায় আমি বানাতে পারবো না। তাহলে এটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিতে পারলাম। তো মোট কথা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমি সেখানেই বানাতে পারবো যেখানে ওয়াটার অ্যাভেলেবেল। তো সিন্স দ্য প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ইজ দ্য অ্যাভেলেবিলিটি অফ হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার, সাচ প্ল্যান্টস শুড বি বিল্ট ইন এ প্লেস সাচ অ্যাজ রিভার, ক্যানেল, তারপর হচ্ছে গিয়ে ওয়ার অ্যাডিকুয়েট ওয়াটার ইজ অ্যাভেলেবেল অ্যাট এ গুড হেড মানে ভালো মাথা না, কিন্তু গুড হেড মানে ভালো হাইটে পাওয়া যাবে। শুধু জল পেলেই হবে না, সেটা ভালো হাইটেই পেতে হবে। আমাদের গঙ্গায় তো প্রচুর জল আছে, বাট ওই জল দিয়ে হবে না, ভালো হাইটে পেতে হবে সেটাকে। সেকেন্ড হচ্ছে স্টোরেজ অফ ওয়াটার। এমন জায়গায় তৈরি করতে হবে, মানে এমন জায়গাতেই তৈরি করা সম্ভব যেখানে জলটাকে উঁচু হাইটে স্টোর করা যায়, তো সেটাই আছে সেখানটায়। 3 হচ্ছে গিয়ে কস্ট অ্যান্ড টাইপ অফ দ্য ল্যান্ড। অবভিয়াসলি পাওয়ার প্ল্যান্ট যখন আমি তৈরি করব সেটা তৈরি করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড লাগবে। তো সেই ল্যান্ডের যে কস্ট সেটাকেও ফ্যাক্টরে ধরতে হবে, কারণ দেখো একটা পাওয়ার প্ল্যান্ট যখন তৈরি করা হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে যে খরচ হচ্ছে, পাওয়ার প্ল্যান্টের ডেলি যে পরিমাণ খরচ হচ্ছে, পাওয়ার প্ল্যান্টের ইকুইপমেন্ট অ্যাপারেটাসে যে খরচ হচ্ছে, পাওয়ার প্ল্যান্টে যতজন লোক কাজ করছে তাদেরকে স্যালারি দিতে যে পরিমাণ খরচ হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে পাওয়ার প্ল্যান্ট যে তৈরি করেছে সে তো আর টোটালটা ক্যাশে তৈরি করেনি, তাকে লোন নিয়ে তৈরি করতে হয়েছে, তাহলে সেই যে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, তার যে খরচ হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু ইনক্লুড করা হয় কোথায়, আমাদের ইলেকট্রিসিটির বিলে। তো সেই জিনিসগুলোকেও যথেষ্ট নমিনাল কজে হতে হবে, যাতে ট্যারিফটাও আমাদের মানে ইলেকট্রিসিটির বিলটাও আমাদের যাতে না বেড়ে যায়। তাহলে ল্যান্ড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্ল্যান্ট শুড বি অ্যাভেলেবেল অ্যাট এ রিজনেবল প্রাইস। ফার্দার
The bearing capacity of the ground should be adequate to withstand the weight of heavy equipment to be installed. Obviously আমি যে সয়েলে বা যে মাটিতে তৈরি করছি সেই মাটিটাও যেন ভালো ক্যাপাসিটির হয়, যে আমি তৈরি করলাম দুদিন পর ভেঙে গেল তা যেন না হয়, তাহলে মাটির ক্যাপাসিটিও ভালো হতে হবে। ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, এটা তো অবশ্যই দরকার। ধরো কোনো হিল এরিয়াজ আছে, হিল এরিয়াজে খুব ভালো একটা ওয়াটার হেড পেয়ে গেছি, খুব একটা ভালো হাইটের ড্যাম তৈরি করতে পারবো, আমি সাইড ফাইড দেখে এলাম, বানাতে পারবো। সেখানে প্রচুর জলও আছে, খুব ভালো কথা। কিন্তু দেখা গেল সেটা এমন একটা জায়গায় পাওয়ার প্ল্যান্টটা তৈরি করার জন্য বাকি তো শুধু আমার জল থাকলেই হবে না, বাকি তো ইনস্ট্রুমেন্টগুলোও লাগবে। ইনস্ট্রুমেন্ট কী কী লাগতে পারে, তুমি যদি একটা মানে যেহেতু ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, শুধুমাত্র ইলেকট্রিক্যাল অ্যাপারেটাসগুলোর কথাই ভাবো, জেনারেটর লাগবে, ট্রান্সফরমার লাগবে, আরও সারাউন্ডিং যে বিভিন্ন অ্যাপারেটাসগুলো আছে। মেকানিক্যালের চলো একটু ঢোকা যাক, টারবাইন লাগবে। তো এই যে জিনিসপত্রগুলো লাগছে, তো এগুলোকে তো আমাকে যেখানে তৈরি হচ্ছে এই জিনিসগুলো সেই জায়গার থেকে তো আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। তো দেখা গেলো ট্রান্সপোর্টেশন ফেসিলিটি নাই, তাহলে আমি সেখানে তৈরি করবো কী করে? তাহলে তার জন্য ট্রান্সপোর্টেশন ফেসিলিটিও দরকার। The site selected for a hydroelectric power plant should be accessible by rail and road so that necessary equipment and machinery could be easily transported. তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে চয়েস, দেখলাম সাইট সিলেকশনের, এবার দেখব হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ। দেখো কি বলছে প্রথম, it requires no fuel as water is used for generation of electrical energy। বাকি যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলো সেখানে কোল লাগে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো সেখানটায় কি বলবো যে তেজস্ক্রিয় মৌল আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, ইউরেনিয়াম যেমন, সেগুলো লাগবে। ডিজেল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের কথা বলো সেখানে ডিজেল লাগবে। তো প্রত্যেকটারই র ম্যাটেরিয়ালের একটা খরচ আছে, র ম্যাটেরিয়াল আমার কেনার একটা খরচ আছে। বাট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এমন একটা জিনিস, এখানে আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে ওয়াটার, আর ওয়াটার বেসিক্যালি জলের কোনো দাম নাই, ঠিক আছে? মানে ব্যাপার এরকমভাবে বলাটা খুবই খারাপ, বাট ওই নদীর উপরে যখন আমরা বাঁধ তৈরি করছি সেই জলের দাম তো আর লাগছে না। হ্যাঁ, গভর্নমেন্ট থেকে ট্যাক্স দিতে হবে, বাট গভর্নমেন্ট যদি নিজেই তৈরি করে তাহলে তো সেই ব্যাপারটা ওরকম নাই। তো এনিওয়েজ আমরা সেই ট্যাক্সেশনের ইয়েতে যাচ্ছি না। মোট কথা, কয়লার যা দাম হবে বা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের যা দাম হবে বা ডিজেলের যা দাম হবে, তার তুলনায় জলের ওই দাম কিন্তু কিছুই না। তাহলে বেসিক্যালি কোনো কস্টই নাই। মানে ডেলি মানে দেখো দুই ধরনের বেসিক্যালি কস্ট হয়, ঠিক আছে? তার মধ্যে একটা কস্ট হচ্ছে গিয়ে রানিং কস্ট। রানিং কস্ট মানে পাওয়ার প্ল্যান্টকে চালাতে গিয়ে প্রত্যেক দিন যে খরচটা আছে, কীরকম একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে প্রতিদিন কিছু পরিমাণ কয়লা লাগবে, তো প্রত্যেক দিন যে যতটা কয়লা লাগছে সেটাই হচ্ছে গিয়ে ডেলি কস্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গিয়ে রানিং কস্ট। তো এখানে রানিং কস্ট কিন্তু বেসিক্যালি কিছু নাই, কারণ আমরা ইউজ করছি হচ্ছে গিয়ে ওয়াটার। তাহলে ফার্স্টের যে পয়েন্ট আশা করি বোঝা গেল। সেকেন্ড, ইট ইজ কোয়াইট নিট অ্যান্ড ক্লিন অ্যাজ নো স্মোক অর অ্যাশ ইজ প্রডিউসড। থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা ভাবো, কয়লাকে পোড়ালে কী হবে? ধোঁয়া তৈরি হবে, তারপরে কী হবে? কয়লা পুড়ে ছাই তৈরি হবে, মোট কথা পলিউশনের সমস্ত জিনিসপত্র তৈরি হবে। সো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে এই পলিউশনের জায়গা কিন্তু নাই। তাহলে দুটো জিনিস আমি এখান থেকে বলে দিই, কখনো যদি জিজ্ঞেস করে কোন পাওয়ার প্ল্যান্টের রানিং কস্ট সব থেকে কম, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের, কারণ এখানে আমরা মেন যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে গিয়ে ওয়াটার, যার কোনো কস্ট নেই। আর দুই হচ্ছে গিয়ে সব থেকে ক্লিন বা পলিউশন ফ্রি যদি বলা হয় পাওয়ার প্ল্যান্ট কী হবে, সেটা হচ্ছে গিয়ে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আরও একটা জিনিস হবে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি কিন্তু সব থেকে বেশি, যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে তার মধ্যে সব থেকে এফিসিয়েন্সি বেশি হচ্ছে গিয়ে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের। আচ্ছা, তারপরে 3 নাম্বার আসা যাক। ইট রিকোয়ার্স ভেরি স্মল রানিং চার্জেস বিকজ ওয়াটার ইজ এ সোর্স অফ এনার্জি হুইচ ইজ অ্যাভেলেবেল ফ্রি অফ কস্ট। এটার কথাই বলছিলাম যে রানিং কস্ট হচ্ছে গিয়ে জিরো, কারণ ওয়াটারকে আমরা ফ্রি অফ কস্টই পেয়ে থাকি। 4 হচ্ছে ইট ইজ কম্পারেটিভলি সিম্পল ইন কনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়ার্স লেস মেনটেন্যান্স। মেনটেন্যান্সের কম দরকার পড়ে, কনস্ট্রাকশন সিম্পল টাইপের, এটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ। এখানেও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এর উপরে বেস করে আমরা একটু পরে দেখবো, কারণ ড্যাম তৈরি করতে গিয়ে হিউজ খরচ হয়। এনিওয়েজ, 5 নাম্বার দেখো কি বলা হচ্ছে, ইট ডাজ নট রিকোয়ার এ লং স্টার্টিং টাইম লাইক এ স্টিম পাওয়ার স্টেশন, ইনফ্যাক্ট সাচ প্ল্যান্টস ক্যান বি পুট ইন টু সার্ভিস ইনস্ট্যান্টলি। এটা আমি থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়তে গিয়ে এক্সপ্লেন করবো আরও ডিটেলসে, সো নো নিড টু ওয়ারি। ইট ইজ রোবাস্ট অ্যান্ড হ্যাজ এ লঙ্গার লাইফ। সাচ প্ল্যান্টস সার্ভ মেনি পারপাসেস। ইন অ্যাডিশন টু জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, দে অলসো হেল্প ইন ইরিগেশন অ্যান্ড কন্ট্রোলিং ফ্লাডস। অবভিয়াসলি আমাদের সেচ কাজের জন্য, কৃষিকার্যের জন্য যে জলের দরকার হয় সেটা সাপ্লাইয়ের এখান থেকে ব্যবস্থা করা যেতে পারে। ইভেন আমরা যে রিজার্ভয়ারে, একটা নদীতে রিজার্ভয়ার তৈরি করে
সেখানটা থেকে এক্সট্রা ওয়াটারকে ট্রান্সফার করছি সেখানটায়, সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রডিউস করব ওই ওয়াটারটাকে। তাহলে কী করছি, বেসিক্যালি ওয়াটার, নদীর থেকে জলকে আমি সরাচ্ছি, তাহলে নদীতে কী হবে, জলের পরিমাণ কমবে। নদীতে দেখো, নদীতে জলের পরিমাণ কমবে, কথাটা শুনতে একটু কী বলবো ননসেন্স টাইপের লাগতে পারে যে নদীতে অত জল আছে, বাট বেসিক্যালি আমরা বাঁধ তৈরি করে ওয়াটারের যে ফ্লো আছে সেটাকে সামহাও কন্ট্রোল করছি, সো ফ্লাডকেও কন্ট্রোল করছি। বাট এই যে পয়েন্টগুলো আছে এগুলো কী বলবো সেকেন্ডারি অ্যাডভান্টেজ, এগুলো পরে লেখাটা বেটার। মেন যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অল দো সাচ প্ল্যান্স রিকোয়ার দ্য অ্যাটেনশন অফ হাই স্কিল্ড পারসন অ্যাট দ্য টাইম অফ কনস্ট্রাকশন, ইয়েট ফর অপারেশন এ ফিউ এক্সপিরিয়েন্সড পারসনস মে ডু দ্য জব ওয়েল। যখন পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, যে কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতেই আমার এক্সপিরিয়েন্স পারসন লাগবে, তো এখানেও লাগবে। পাওয়ার প্ল্যান্ট রান করানোর জন্য মানে ডে টু ডে অপারেশনের জন্য স্কিলফুল পারসন না হলেও চলবে, নর্মাল পারসন যার ইঞ্জিনিয়ারিং নলেজ আছে সেই সেটাকে করতে পারবে। তার মানে এই না যে যে ইঞ্জিনিয়ারিং লাইনেরই না তাকে ধরে নিয়ে কাজ করাচ্ছ, তা নয়। তো এই যে পয়েন্ট আছে, লাস্ট পয়েন্টটা, এটা মোরলেস সমস্ত পাওয়ার প্ল্যান্টেই লেখা যাবে, তো এটাকে মার্ক করে রাখবে। সেই জন্য শুধুমাত্র একটা পাওয়ার প্ল্যান্টে লেখা যাবে না, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হাইলি মানে প্রচণ্ড হাই স্কিলফুল পারসন সেখানে মানে এমপ্লয় করা হয়, বাকি নর্মাল পারসন তো করতে পারবে না। তাহলে এই গেল হচ্ছে গিয়ে এর অ্যাডভান্টেজ। এবারে আসছি আমি এর ডিসঅ্যাডভান্টেজে। দেখো ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, ইট ইনভলভস হাই ক্যাপিটাল কস্ট ডিউ টু কনস্ট্রাকশন অফ ড্যাম। একটু আগেই বলছিলাম যে ড্যাম তৈরি করতে প্রচুর খরচ, এই একটা খরচ। রানিং কস্ট কম হতে পারে, ডেলি ডেলি যেহেতু আমরা জল ইউজ করছি, জলের কোনো কস্ট নেই, রানিং কস্ট কম, বাট ক্যাপিটাল কস্ট যেটা সেটা অনেকটা বেশি, কারণ ড্যাম তৈরির খরচ প্রচুর। ড্যাম যেমন খুশিভাবে তৈরি করলে হবে না, সেই ড্যামকে কী বলবো উইথস্ট্যান্ড করতে হবে জলের সেই প্রেসারকে, আদারওয়াইজ যদি ড্যাম ভেঙে যায় আশেপাশে যা এরিয়া আছে সব কিন্তু ডুবে যাবে। সেকেন্ড, এগুলো ছোটোবেলায় যে পড়ে এসেছিলে স্কুল লাইফে সেগুলোর কমন সেন্স অ্যাপ্লাই করে বলা যাবে। দেখো কি বলছে, দেয়ার ইজ আনসার্টেনিটি অ্যাবাউট অ্যাভেলেবিলিটি অফ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ডিউ টু ডিপেন্ডেন্স অন ওয়েদার কন্ডিশন। ওয়েদারের ওপর ডিপেন্ড করছে জল বেশি পাবো কি পাবো না, কারণ রেনফল কম হলে ওয়াটারের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, পার্বত্য অঞ্চলে যেগুলো মানে কি বলবো বরফ গলা জলে পুষ্ট যে নদী, তাতে হয়তো ওয়াটারের পরিমাণ কমবে না, বিশেষ এফেক্ট করবে না, বাট বাকি যে রিভারগুলো আছে যেগুলো বরফ গলা জলে পুষ্ট নয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জল যদি না থাকে তাহলে পাওয়ারটা তৈরি হবে কোত্থেকে। তো অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ওয়েদার কন্ডিশন, রেনফল, এই সমস্ত কিছু জিনিসের উপর এটা ডিপেন্ড করছে, যেটা আমাদের হাতে নেই। দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করি কি, কোল ইউজ করি, সো বেসিক্যালি আমাদের হাতে আছে, এখন অবধি আমাদের হাতে আছে, যতই আমাদের কী বলবো খনিজ সম্পদের যে প্রাচুর্য কমতে থাকুক, তাও এখনও হিউজ পরিমাণ স্টোর আছে, সো বেসিক্যালি এখনও আমাদের জিনিসটা হাতে আছে। বাট ওয়াটার কী হবে সেটা আমাদের হাতে নেই। 4. It requires high cost of transmission line as the plant is located in hill areas which are quite away from the consumer. এটা আর একটা কারণ। দেখো আমরা যখন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি তখন সেটাকে এমন জায়গায় তৈরি করতে হবে যাতে আমরা হাই ওয়াটার হেড পাই, আর তার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটারও থাকে। তো এবার এই হাই ওয়াটার হেডের জন্য, হাই ওয়াটার হেড মানে জলের যেটা উচ্চতা সেটা স্বাভাবিকভাবে বেশি আমরা কোথায় পাবো, হিল এরিয়াসে পাবো। আর পার্বত্য অঞ্চলে যেগুলো হাই হিল এরিয়া সেখানে কিন্তু লোকজন বাস করে না, ঠিক আছে, লোকজন সেখানে বাস করে না। এবার পাওয়ার যখন কোথাও জেনারেট হচ্ছে, জেনারেট হওয়ার পর সেটাকে আমরা করি কি, ট্রান্সমিট করি, ট্রান্সমিট করার পর সেটাকে করি কি, ডিস্ট্রিবিউট করি। এটা তো আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে পড়ছি। তো মোট কথা জেনারেশন যেখানটায় হচ্ছে সেটা এমন একটা লোকালিটিতে যেখানে লোকজনের বসতি কম, তাহলে লোকজনের বসতি কোথায়, ডিস্ট্রিবিউশন এলাকায়। তো এখান থেকে ডিস্টেন্স যত বাড়বে ট্রান্সমিশনের খরচ তত বাড়বে। তাহলে এরকম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ট্রান্সমিশনের যে কস্ট সেটা তুলনামূলক বাকিগুলোর তুলনায় বেশি হয়, বেশি হতেও পারে, ঠিক আছে, কম হওয়ার চান্স তো খুবই কম। তাহলে এই গেল হচ্ছে আমার হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের লেআউট, তার উপর ফাংশন, কে কী কাজ করছে না কাজ করছে, সাইট সিলেকশান কীরকম হবে, তার অ্যাডভান্টেজ কী হবে, ডিসঅ্যাডভান্টেজ কী হবে। আচ্ছা, এবার 1 মিনিট একটু দাঁড়াবে। এবার এর ওপর বেস করে আমরা একটা ছোট্ট প্রবলেম করে নিই। প্রবলেম আসার চান্স খুব কম, বাট আসতে পারে, তার জন্য আমরা 2-3 ধরনের অঙ্ক করব।
তার মধ্যে আজকে একটা অঙ্ক করানো হবে। তো প্রথমে যেটা করবে তোমরা সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটাকে ফার্স্টে নিজেরা করবে আর কি, লিখে নেবে কোশ্চেনটা লেখার পর নিজেরা ট্রাই করবে, তারপর নিজেরা যখন ট্রাই করে যদি না পারো তখন আমার সলিউশনটা দেখবে, মানে ভিডিওটা পজ করে নিয়ে ফার্স্টে করার ট্রাই করো। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা পজ করে করার ট্রাই করেছো, এবার আমি করে দিচ্ছি। দেখো ফার্স্টে আমি যেভাবে করাই কোশ্চেন থেকে আমরা ডেটাগুলোকে সেপারেট করব। তো কি বলছে, এ হাইড্রো ইলেকট্রিক জেনারেটিং স্টেশন ইজ সাপ্লাইড ফ্রম এ রিজার্ভার অফ ক্যাপাসিটি অফ 5 × 10⁶ কিউবিক মিটার। ছোটোবেলা একটা জিনিস পড়েছিলে, খেয়াল করে দেখো, তরল পদার্থের কোনো আকার থাকে না, লিকুইডের কোনো শেপ নাই। আমরা যে কন্টেনারে রাখবো তরল পদার্থ, তার লিকুইড সেটারই শেপ বা আকার ধারণ করে। যেমন এই বাটির ভিতরে আমি জল রাখলাম, বাটির আকারের হবে। তো এখানে আমরা ড্যাম ফর্ম করেছি, এটা হচ্ছে ড্যাম, এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে, ঠিক আছে। তো এই যে ড্যামের পেছনে ওয়াটারের যে জায়গাটা আছে, এই যে ওয়াটার টোটাল যে জায়গাটা আছে, এখানে এটার ক্যাপাসিটি বলে দিয়েছে। ক্যাপাসিটি কত বলেছে? 5 × 10⁶ কিউবিক মিটার। আচ্ছা, কিউবিক মিটার মানে কি বলো তো? কিউবিক মিটার মানে কি বলো তো? মিটারের কিউব, মিটারের কিউব, যেটাকে বাংলায় আমরা বলি কি ঘনমিটার, বাংলায় আমরা বলি ঘনমিটার। ঘনমিটার কিসের একক, কিসের ইউনিট? এটা আয়তনের একক, ভলিউমের একক, ভলিউম বা আয়তনের একক। তাহলে বেসিক্যালি এই যে রিজার্ভয়ারটা আছে, এই যে রিজার্ভয়ারটা আছে এর আয়তন বলে দিয়েছে। তো রিজার্ভয়ারের মধ্যে জল থাকবে, তো জলেরও সেম আয়তনই হবে। তো সেটাকে এইভাবে ঘুরিয়ে বলা আছে যে হাইড্রোইলেকট্রিক জেনারেটিং স্টেশন ইজ সাপ্লাইড ফ্রম এ রিজার্ভয়ার অফ ক্যাপাসিটি অফ 5 × 10⁶ কিউবিক মিটার। তাহলে এখানে আমি বলতেই পারি যে ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটার সেটা কত বলেছে গো? 5 × 10⁶ কিউবিক মিটার, মিটার কিউব। যেরকম ক্ষেত্রফলের একক কি বলে? স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার, আয়তনের ইউনিট কিউবিক মিটার। অ্যাট এ হেড অফ 200 মিটার, মানে ওয়াটারটার রিজার্ভারের যে হাইট সেটা কত বলে দিয়েছে? 200 মিটার। সো বেসিক্যালি এইচ সমান বলছে 200 মিটার। তারপর বলছে ফাইন্ড দ্য টোটাল এনার্জি অ্যাভেলেবেল ইন কিলোওয়াট আওয়ার। এখানে কিলোওয়াট আওয়ারে বলে দিয়েছে, এরকম বলতে পারে ফাইন্ড দ্য টোটাল এনার্জি অ্যাভেলেবেল বা টোটাল ইউনিট অফ এনার্জি অ্যাভেলেবেল। ইউনিটের মানে আমরা বলেছিলাম কিন্তু, পড়িয়েছিলাম কিন্তু অলরেডি, যে ইউনিট, ইউনিট মানে হচ্ছে গিয়ে কিলোওয়াট আওয়ার, ইউনিট মানে কিলোওয়াট আওয়ার। তো কিলোওয়াট আওয়ারে বলতে পারে বা ইউনিট কথাটা ইউজ করেও বলতে পারে, খেয়াল রাখবে। তাহলে কতটা ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাভেলেবেল। আচ্ছা, এটা আমি লিখছি না, লেখার কি দরকার? কতটা ইলেকট্রিক্যাল মানে আউটপুট কতটা পাবো? আউটপুটটা কোত্থেকে পাই? আউটপুটটা কোত্থেকে পাই গো? আউটপুট এখানে পাবো, পাওয়ার হাউসে পাবো, তাই না? পাওয়ার হাউসে পাবো আউটপুটটা। যাই হোক, তো ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাভেলেবেল কতটা সেটা জানতে চেয়েছে, আর বলে দিয়েছে এফিসিয়েন্সি কত বলে দিয়েছে? 75%। ওভারঅল এফিসিয়েন্সি, টোটাল যে সিস্টেমটা তার এফিসিয়েন্সি বলে দিয়েছে 75%। তাহলে ইটা সমান হচ্ছে 75%, ওর 0.75, 75/100 মানে 0.75। তাহলে আমার ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুটটা বের করতে হবে। ফার্স্টে জিনিসটা বুঝে নাও, তারপরে তো আমরা অঙ্ক করতেই পারবো। আমরা একটা জিনিস জানি কি, যে এফিসিয়েন্সি, ফার্স্টে বুঝে নাও, ঠিক আছে? পার্সেন্টেজ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কি? আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। সেটাকে আমি এরকমও লিখতে পারি, আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি। তাহলে আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি, বোঝো ফার্স্টে ব্যাপারটা। তাহলে অঙ্কটা কীভাবে অ্যাপ্রোচ করতে পারবো বুঝতে পারবো। ইনপুট এনার্জি
পার্সেন্টেজে বার করছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে একটা জিনিস দেখো তো, আউটপুট এনার্জি, আমি একটা পাওয়ার প্ল্যান্টের আউটপুটের কথা বলছি, তো পাওয়ার প্ল্যান্টের আউটপুট তো অবভিয়াসলি ইলেকট্রিক্যাল এনার্জি হবে। তো চলো আমি সংক্ষেপে এখানটায় ইলেক্ট এনার্জি লিখলাম। আর হচ্ছে গিয়ে ইনপুট এনার্জি। তো এখানে ইনপুট এনার্জি যেটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যে ইনপুট এনার্জি, সেটা কি জলের পোটেনশিয়াল এনার্জি। এগুলো কিন্তু লেখার দরকার নেই, বোঝো তাহলেই হবে, বা লিখে নিতে পারো, বা রাফে সেগুলো ইন্টু 100। এবার একটা জিনিস দেখো, কোশ্চেনে এই পার্সেন্টেজ ইটা যেটা, সেটা বলে দিচ্ছে 75, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু আমার জানা আছে, ওয়েট, এটার ভ্যালু আমার জানা আছে। ইলেকট্রিক্যাল এনার্জি, এটার ভ্যালু আমাকে বের করতে হবে। পোটেনশিয়াল এনার্জি, এটা যদি জানা থাকে তাহলে আমার অঙ্কটা সলভ। তাহলে কোশ্চেনে যে ডেটা দেওয়া আছে সেখান থেকে আমাকে পোটেনশিয়াল এনার্জি সামহাও বার করতে হবে। পোটেনশিয়াল এনার্জি মানে আমরা কি জানি, mgh। তো জি এটা তো আমরা এমনি জানি, 9.81 যেটা ইয়ে থাকে আমাদের, মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ভ্যালু। এইচ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। এম এর ভ্যালু কোশ্চেনে কিন্তু দেওয়া নেই, তাহলে আমাকে কোনোভাবে এম এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে এম এর ভ্যালু যদি একবার ক্যালকুলেট করে নিই, mgh পেয়ে যাব। mgh যদি পেয়ে যায় তাহলে এটা পেয়ে যাব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, অঙ্কের ডেটার থেকে আমাকে এম বের করতে হবে। আচ্ছা, এবার এম কী করে বের করতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। এখন লেখার দরকার নেই, বোঝো ফার্স্টে ব্যাপারটা। দেখো, ছোটোবেলায় ফিজিক্যাল সায়েন্সে একটা জিনিস পড়ে এসেছিলে, ঘনত্ব, বাংলায় লিখি চলো। ঘনত্ব সমান কী পেয়েছিলে বলো তো, ভর বাই আয়তন। যেহেতু তোমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাই বাংলাতেই লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। মানে বেসিক্যালি ডেন্সিটি, ঘনত্ব মানে কি ডেন্সিটি। এইভাবে কিন্তু কেউ বোঝাবে না, ঠিক আছে। মাস আপন ভলিউম। সো এখান থেকে আমি কি লিখতে পারি, মাস সমান কি লিখতে পারি, ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি ইন্টু ভলিউম। দেখো কোশ্চেনে না ভলিউমটা দিয়ে দেওয়া আছে, এই ভলিউমটা দিয়ে দেওয়া আছে, কত বলা আছে গো, 5 × 10⁶ মিটার কিউব। বাকি থাকলো কি, ডেন্সিটি। তার মানে ডেন্সিটি যদি আমার জানা থাকে তাহলে মাস পেয়ে যাব, মাস যদি পেয়ে যায় তাহলে mgh পেয়ে যাব, mgh যদি পেয়ে যায় তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি পেয়ে যাব। তাহলে আমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি ডেন্সিটি। এবার আরও একটা জিনিস দেখো, ছোটোবেলাতেই ফিজিক্যাল সায়েন্সে পড়ে এসেছিলে যে 1 ঘনমিটার বিশুদ্ধ জলের ভর হচ্ছে গিয়ে 1000 কেজি। চলো এটা আমি লিখে দিই, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যদি ডেটাটা না দেওয়া থাকে তাহলে এটা ধরে নিতে হবে। মাস অফ 1 মিটার কিউব, 1 ঘনমিটার বললাম, মাস অফ 1 মিটার কিউব ওয়াটার ইকুয়ালস টু কত, 1000 কেজি। তাহলে আমরা এখন কি বলে ডেন্সিটি পেয়ে গেলাম, ডেন্সিটি পেয়ে গেলাম। আচ্ছা, এখানে তোমার মনে হতে পারে যে মাস অফ 1 মিটার কিউব কী বলে ইয়ে বলছি হচ্ছে 1000, অথচ বসাচ্ছি ডেন্সিটিতে কেন, এটা মনে হতে পারে। চলো এটাও বুঝিয়ে দিই। আবার আসো এখানটায়, ডেন্সিটি মানে কি, মাস বাই ভলিউম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। কি বললাম এখানটায় দেখো, মাস অফ 1 মিটার কিউব ওয়াটার, 1 মিটার কিউব এটা কি আয়তন, তাহলে ভলিউমের জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে 1 মিটার কিউব ওয়াটারের যে মাস সেটা কত, 1000 কেজি, তাহলে মাসের জায়গায় কত বসালাম, 1000। তাহলে ডেন্সিটি কত বেরালো, 1000 বেরালো না, বোঝা গেল। এই হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক, এবার আমরা অঙ্কটা করব। তো আমাকে mgh ক্যালকুলেট করতে হবে, রাইট। সো ফার্স্ট মাস অফ দ্য
ওয়াটার অ্যাভেলেবেল। মাস সমান কি, একটু আগেই আমরা বের করেছি, ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি কত আমরা দেখলাম এখনই, 1000। এটা মনে রাখবে, ডেটাটা দেওয়া না থাকলে ওয়াটারের যে ডেন্সিটি সেখানটায় লিখবে হচ্ছে গিয়ে 1000। আর ভলিউম কোশ্চেনে বলেছে কত, 5 ইন্টু 10⁶। এখানে 10⁶ আছে, এখানে 1000 আছে, তাহলে 5 ইন্টু, টোটাল শূন্য কটা, 9টা, 6টা আর 3টে শূন্য, এখানে 9। মাসের কথা বলছি, ইউনিট কী হবে, কেজি। কারণ মিটার কিউবটা কিসের ইউনিট, মানে কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, তার এসআই পদ্ধতিতে মাসের ইউনিট কী হবে, কেজি। তো যাই হোক, তাহলে এবার আমি কি লিখব, কতটা পোটেনশিয়াল এনার্জি অ্যাভেলেবেল ছিল ওয়াটারে, কত হবে বলো, mgh। এম এর ভ্যালু কত পেয়েছি আমরা, 5 ইন্টু 10⁹। জি এর ভ্যালু কত পেয়েছি বলো, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইচ এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে, এইচ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 200। এইচ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 200, এত। ওয়াট সেকেন্ড নিয়ে নাও, এনার্জি বার করছি তো, ওয়াট সেকেন্ড নিয়ে নাও। এই ওকে। সো আমাদের বের করতে হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি না, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাভেলেবেল যেটা। তাহলে আমরা জানি এখানটায় যে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট বাই mgh অর, আচ্ছা এখানে পার্সেন্টেজে করেছি, তাহলে এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এটা কত, 75। ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট জানি না তো আমি কত হবে, এটাই লিখতে হবে। ডিভাইডেড বাই mgh কতবার করেছি গো, এইটা টোটালটা লিখতে হবে। আর কিছু আছে নাই, আর এখানে একটা 100 আছে, কাটাকুটি করে দিই। কত হবে, 75-এর সঙ্গে এগুলো সব গুণ হয়ে যাবে। পঁচাত্তর,
এবার একটা জিনিস বলো তো, এর ইউনিট কী হবে? এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই যোগ গুণ বিয়োগ তো যে কেউ করতে পারবে। এখানে এমজিএইচের ইউনিট কী ছিল? ওয়াট সেকেন্ড। ইটার ইউনিট কি? এর তো কোনো ইউনিট নাই, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট যেটা, সেটারও ইউনিট কী হবে? ওয়াট সেকেন্ড। কিন্তু আমাদেরকে কিসে ক্যালকুলেট করতে দিয়েছিল? কিলোওয়াট আওয়ারে। কিলোওয়াট আওয়ারে ক্যালকুলেট করতে দিয়েছে। সো এই অবধি যদি বের করে দিয়ে চলে আসো, অঙ্কের কিছুটা নাম্বার কেটে নেবে। ওয়াট সেকেন্ডকে যদি কিলোওয়াট আওয়ারে যেতে যাই কী করতে হবে? ওয়াট থেকে কিলোওয়াটে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 ইন্টু 10⁹ ইন্টু 9.81 ইন্টু 2 ইন্টু 75 ডিভাইডেড বাই 1000। ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যাচ্ছি, 1000 দিয়ে ভাগ করলাম, ইন্টু সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যাচ্ছি, 3600 দিয়ে ভাগ করলাম। এবার আমি লিখতে পারবো কিলোওয়াট আওয়ার। তো টোটালটা ক্যালকুলেশান করবে, দিয়ে জানাবে কত হলো, কত কিলোওয়াট আওয়ার হলো। যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো থাকলো আজকে এই অবধি লেকচার।